কোথায় চলে গেলে অনিতা? তুমি কোথায় চলে গেলে? তুমি আমায় বলে দাও অনিতা, তুমি না থাকলে আমার আদরের বাবলুকে, তোমার আদরের ভাতাকে কে মানুষ করবে অনিতা? তুমি শুধু একটিবার আমায় বলে দাও অনিতা, কে রক্ষা করবে আমার বাবলুকে? কে তার কপালে স্নেহের চুম্বন এঁকে দিয়ে ঘুম পাড়ানির গান গিয়ে ঘুম পাড়াবে আমার আদরের খোকাকে? চুপ করে থেকো না, চুপ করে থেকো না অনিতা। তুমি আমাকে বলো, তিল তিল করে গড়ে তোলা আমার এই বাড়ি, এই ফ্যাক্টরি, তোমার নিজের হাতের সাজানো সংসার কে রক্ষা করবে অনিতা? তুমি শুধু আমায় বলে দাও, তুমি শুধু আমায় বলে দাও। চুপ করে আছো কেন? কথা বলো, কথা বলো অনিতা, চুপ করে থেকো না। তীর্থধামে এসে কেন আমার সমস্ত সাজানো স্বপ্ন এভাবে শ্মশান হয়ে গেল? তুমি আমায় বলে দাও কেন? তুমি আমায় বলে দাও। না না, আমার অনিতা মরেনি, সে মরতে পারে না। তোমার আদরের বাবলুকে ছেড়ে, আমাকে ছেড়ে সে চলে যেতে পারে না, সে চলে যেতে পারে না। কে হলো রে, কে হলো রে খোকা? তুই ওভাবে অবাধ বিস্ময়ে আমার মুখের পানে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ, কি বলছিস? কি বলছিস খোকা? তোর মায়ের মৃত্যুর জন্যে আমি দায়ী? না রে খোকা, তুই অন্তত বিশ্বাস কর খোকা, তোর মাকে যে আমি বড় ভালোবাসি রে খোকা, তোর মাকে যে আমি বড় ভালোবাসি। তোর মা যে আমার এই বুকে হৃৎপিণ্ড রে খোকা, তোর মা যে আমার এই বুকে হৃৎপিণ্ড রে খোকা, তোর মা যে আমার। যতই আমি পরের পথে এগিয়ে চলেছি, ততই মনটা কেন আমার বিচলিত হয়ে উঠছে। লোভ ক্রমশ কখন বশী হয়ে আমার হৃদয়টাকে হিংস্র করে তুলছে। না, জীবনে আমি অনেক কষ্ট করেছি, কিন্তু আর নয়। প্রলয় বাবুর সমস্ত বাড়ি, ফ্যাক্টরি সব কিছু গ্রাস করবে এই নিখিল কুত্তা। এই সারা বাচ্চা
আমি আমার আমার খুলনা সংসারকে স্পর্শে আদর করি। আমি আমি কেমন করে অপরের সন্তানকে হত্যা করবো? না, আমি এই কাজ করতে পারবো না। আমি চাই ওই বাচ্চাটাকে ওর বাবা মায়ের শূন্য করে ফিরিয়ে দিয়ে আমি ওদের মনে আনন্দের জোয়ার এনে দিই, আনন্দের জোয়ার এনে দিই। এই সারা নিখিল দত্ত হচ্ছে সবার জন্য হচ্ছে। কে যেন আমার ভিতর থেকে কথা বলে উঠলো। কে তুমি? ভালো করেছে দেখ নিখিল, আমি তোর ভেতরে থাকা তোরই আর একটা সত্তা। কি চাও তুমি? আমি চাই স্বর্ণের সিংহাসন, যে সিংহাসন তোকে ক্রমাগত হাতছানি দিয়ে রাখছে, আর সেই হাতছানি উপেক্ষা করে তুই ক্রমশ দূরে 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 চলে যাচ্ছিস নিখিল। স্বর্ণের সিংহাসন? আমি বিশ্বাসঘাতকতার সিঁড়িতে ভর দিয়ে ওই স্বর্ণের সিংহাসনে উঠতে বিশ্বাসঘাতকতা নয় নিখিল, এটাকে বলে সুযোগের সদ্ব্যবহার। সুযোগ? সদ্ব্যবহার? কি বলছো তুমি? ভালো করে ভেবে দেখ নিখিল, তোর পরিবার, তোর স্ত্রী, তোর কন্যা, এদের সামান্য চাহিদাও তুই ওই মাস মাইনের টাকাতে মেটাতে পারবি না। তাই বলছি এই সুযোগ গ্রহণ কর। ঠিকই বলেছো, কিন্তু কিভাবে? দেখ, এই দেখ নিখিল, ঠিক এইভাবে তোর সবল হাত দুটো দিয়ে ওই বাচ্চাটার গলাটাকে চেপে ধর। ধীরে ধীরে বাচ্চাটার চোখ দুটো ঠেকলে বের হয়ে আসছে, ধীরে ধীরে ওর শ্বাস প্রশ্বাস কমতে কমতে প্রাণবায়ুটা বের হয়ে গেছে। তারপর ধরে থাকলে শুধু ওর নিস্তেজ শরীরটা। আমি পারবো। আমাকে এই কাজটা করতেই হবে। আমার পরিবার, আমার স্ত্রী, আমার কন্যার জন্য এই কাজ আমাকে করতেই হবে। বাচ্চাটা যে মরে যাবে, ওকে আমার ভবিষ্যৎ স্বপ্নের শুরুগুলো একটা একটা করে ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমার সর্বাঙ্গ এমন ভাবে কেঁপে উঠছে কেন? তবে কি মুহূর্তের মধ্যে আমাকে কাল হয়ে ধ্বংস করতে চাইছে? কি হলো? বাপের কথা শুনে অমন করে হেসে উঠলি কেন? বাপ নেই বাবু। বাপ যদি থাকতো আমি বেঁচে থাকতাম না। আমি শেষ হয়ে যেতাম। তার মানে আমি গোসাই সামার, মুসলমানের বেটা গোসাই সামার। জবাই করায় হাত দুটোতে টাকার বিনিময়ে কম মানুষের মুখে লা ইলাহা বলে পুর চালাইনি। হ্যাঁ বাবু, তাই তো এই বাচ্চাটার কান্না ছেলে আমি ছুটে এলাম। আমি জানি
আপনাদের মতো শিক্ষিত লোকেরা কলমের জোরে অনেক মানুষকে ফাঁসির দড়িতে ঝোলাতে পারেন, কিন্তু কিন্তু এই খুর চালাতে পারবেন না। কিন্তু একে যেভাবেই হোক বেশ করতেই হবে সমাজ। আপনার কোনো চিন্তা নেই বাবু, আপনার কোনো আশা আপনি অপূর্ণ রাখবো না। তাহলে তাহলে এখন উপায় উপায় একটাই, 10,000 টাকা সময় ওই বাচ্চাটাকে আমাকে দিন, আমি চিরতরে জিন্দগি থেকে ওর বেহেশতের আলো নিভিয়ে দেবো। দেবো সমাজ, 10,000 টাকায় তোকে আমি দেবো। বক্সি ঠিক আছে বাবু, এবার ওই বাচ্চাটাকে আমি দিন, আমি ওকে চিরদিনের মতো একেবারে বাড়িয়েছে সমাজ। কোনো চিন্তা করো না বাবু, একবার তোমার হাতে পেয়েছি থেকে আর আসতে রাখবো না। लेकिन याद रखबি সমাজ, এই নিখিল গুপ্তের সঙ্গে যদি মনে করেছিস তাহলে তোর জীবনের পরিণতি হবে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। মনে রাখবি। মৃত্যুকে গোসাই সবার ভয় বানারে ভরসা পেয়েছে শয়তান। আহা, বেচারা, কি সুন্দর কচি ফুটফুটে মুখ, যেন আসমানের চাঁদ। নারী, তোর কোনো ভয় নেই, দেখিস দেখিস আমি আমার বুকের ফোটা ফোটা রক্ত জল করে তোকে আমি মানুষের মতো মানুষ করছি। হে খোদা, হে খোদা, এই শিশুকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে যদি কোনো কসুর করে থাকি তাহলে আমাকে তুমি মাফ করে দিও খোদা, আমাকে তুমি মাফ করে দিও, আমাকে তুমি মাফ করে দিও। আমায় নিয়ে চল, আমায় নিয়ে চল। আপনি বুঝতে পারছেন না সান্নাল বাবু, আমি বয়সের ভারে ভারাক্রান্ত, তাই আপনাকে রেখে আমার এতদিনের ব্যবসার সমস্ত দায় দায়িত্ব সন্দীপ এবং সুদীপকে আমি বুঝিয়ে দিতে চাই। তাই নেই তোর হবে নি, গিন্ডিমার পারমিশন মানে অনুমতি নিয়ে আসেন কি? আমি বিবাহ চাই, আমার সিদ্ধান্তই চূড়ান্ত। তাছাড়া আমি তো অন্যায় কিছু করছি না। তোমার আদেশ অমান্য করার সাধ্য আমার নেই বাবু, তবে সান্নাল বাবু সাহায্য পেলে আমি এই ব্যবসা ঠিকই চালিয়ে যেতে পারবো। না, ছেলে আমার সন্তান হয়ে আমার মুখের উপরে কথা বলবে, এত বড় স্পর্ধা এ আমি কিছুতে সহ্য করবো না। আমার সিদ্ধান্তই চূড়ান্ত। তোমার আদেশ অমান্য করার সাধ্য আমার নেই বাবু, তবে সান্নাল বাবু সাহায্য পেলে আমি এই ব্যবসা ঠিকই চালিয়ে যেতে পারবো। সোনার ছেলে, আমি বলছিলাম কি পাবি এই দাউদযুক্ত দাদা থাকতে আমাকে আর নাইবা ঝুঁকতে মারায় জড়ালে। কেন এই লোফারের মতন পোশাক পরে আড্ডার রকবাজিটা বন্ধ হয়ে যাবে বুঝি? কাজের কথা বলবে না পাবি, মা নিজে বাজারে গিয়ে আমার পোশাক চয়েস করে দেয়। তাহলে তোর মাকেও কিছু হাল বাজারের পোশাক কিনতে বল সুদীপ। ওই সেইটাও আর বাকি নেই যাই বাবু। দেখেন না দেখেন, গতকাল আমাকে কাছ থেকে পোশাক কিনবার লাইগা 7,000 টাকা নিয়ে আসেন গিন্ডিমা। সান্নাল বাবু, আপনাকে আমি বারবার নিষেধ করেছিলাম আমার বিনা পারমিশনের টাকা হাত ছাড়া করবেন না। তাহলে কেন আপনি দিতে বাধ্য হয়েছি রায় বাবু। তার মানে টাকাটা তো আমার বাপ ঠাকুরদা শব্দ বুঝছেন না, টাকাটা আপনার। গিন্ডিমা মানে সন্দীপ দাদা বাবুর মা আমাকে বদনাম করতো। ম্যানেজার বাবু কইলা
লোকেরা কত সম্মান করতো, আর ছোট গিন্নিমা সে তো কথার সাথে লঙ্কা মিশিয়ে রাখে। আমার ভাইয়ের নামে একদম উল্টো পাল্টা কথা বলবে না, তাহলে কিন্তু সোনার ছেলে হয়ে দেশে ফিরে যেতে হইব। কি কইলা ছোট বাবু? আমাকে তুমি ম্যানেজার কইলা? শুনলেন নাই বাবু? আপনাকে ছোট পড়ার কথা খান শুনলেন? তোর সাহস তো দেখে আমি বড় অবাক হয়ে যাচ্ছি সুদীপ। দ্বিতীয় দিন যদি সান্নাল বাবুকে অসম্মান করিস। সাইলা দেখ নাই বাবু, সাইলা দেখ। ছোট ছেলে ভুল কইলা বইলা ফেলাইছে, তবে একটা কথা কখনো মিথ্যা হইল না। গাছের পাতা কখনো বৃষ্টি হইও না। যতই চিৎকার করো ছোট বাবু, আম গাছের ছাল তেঁতুল গাছে লাগাইলে তাতে কিন্তু আম ফলুক না, তেঁতুলই ফলুক। তুই হয়তো জানিস না সুদীপ, সান্নাল বাবু না থাকলে আমার ব্যবসা তো দূরের কথা, তোদের দুবেলা দুটো অন্নও জুটতো না। সোনার ছেলে, আমি বলছি কি বাপি, নদী পার হয়ে গিয়ে মাঝির সঙ্গে আত্মীয়তা করা মূর্খের কাজ ছাড়া কিছু নয়, কথাটা মনে রেখো। তার মানে সন্দীপ আমাকে বেইমানি করতে বললো? কিন্তু কেন? সান্নাল বাবু ওর কি ক্ষতি করেছে? লাভ ক্ষতির হিসাব তোমাকে অনেক আগেই করা উচিত ছিল ভাবি। সন্দীপ, হ্যাঁ ভাবি, মা উপরে আধুনিক পোশাক পরে উপযুক্ত ছেলের হাতে মদের বোতল ধরে দিয়ে নিজের নাইট ক্লাবে এনজয় করতে, তা কি তুমি জানো ভাবি? সন্দীপ, ইম্পসিবল, এ আমি বিশ্বাস করি না। বিশ্বাস তো তোমাদের করতে হবেই ভাবি। একবারও কি পেছন দিকটা তাকিয়ে দেখেছো সান্নাল বাবু খাতার হিসাব কোথায় গিয়ে থেকেছে? তাই যদি হয় তাহলে ব্যবসার হালটা তোকে শক্ত করে ধরতে হবে সন্দীপ। তারপর দেখবো ওদের সাহায্য করতে পারি কি না। পারবে না ভাবি, তা তুমি কোনোদিনই পারবে না, কারণ তোমার নিজের মেরুদণ্ডটা তুমি নিজেই ভেঙে ফেলেছো। ভাবতে লজ্জা হয় যে বিভাস রায়ের নাম শুনলে এই গায়ের মানুষ শ্রদ্ধায় মাথা নত করতো, তার ছেলে হয়ে আজ আমি কিনা মাথা। ছি 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 ছি। কি কইতাছো ছোট দাদা বাবু? আমি ভাবছি ভাবি যে কঠিন গুরুদায়িত্বের ভার আমার মাথার উপর চাপিয়ে দিতে চাইছে, তাকে আমি বহন করতে পারবো? পারুন না বড় দাদা বাবু, পারুন না। ব্যবসার যা হাল হয়েছে তুমি সামাল দিতে পারুন না। বড় বড় কোম্পানির কাছে তোমাকে ব্যবসা বিক্রি হতে বই আছে। কি বলছেন বড় বাবু, এই গাড়ি বাবু তো খাতা পরিবর্তিতে পরিমাণ তাকায় না। সান্নাল বাবু, ঠিকই কথা গো বড় দাদা বাবু, সেই যে তোমাকে আমার কোলে তুইলা দিয়া না লক্ষ্মী সইলা গেল, তারপর থেকে ব্যবসার খাতায় দেড়ার বোঝা পাহাড় হইতে চাইল, পাহাড় হইতে চাইল। না না সান্নাল বাবু, দুর্বল হলে হবে না। আমি যদি কঠিন হারে ব্যবসার হাত ধরতে পারি তাহলে নিশ্চিত এই ব্যবসাটা রক্ষা পাবে। তোমার কঠিন মনোভাবের জন্য আমি সন্দীপ খুশি হয়েছি। আমি একজন ফার্টিলাইজার ইন্ডাস্ট্রির মালিক। আমি একজন ফার্টিলাইজার ইন্ডাস্ট্রির মালিক, নাম নিখিল গুপ্ত। এক সময় অবশ্য তোমার বাবার সঙ্গে বিজনেস পারপাসে যথেষ্ট যোগাযোগ ছিল। বলুন মিস্টার গুপ্ত, আপনি কি বলতে চান? হ্যাঁ, তোমার বাবার কাছে আমি সবকিছুই শুনেছি। শুধু তাই নয়, শুনে আমি খুব খুশি হয়েছি যে এত বড় একটা বিজনেস তুমি একা হাতে মেনটেন করতে চলেছো। শুনেছেন ঠিকই, কিন্তু এই মুহূর্তে ব্যবসাকে বাঁচাতে গেলে বেশ কিছু অর্থের এই কথাটাই তো আমি এতক্ষণ বলতে চাইছিলাম। শোনো সন্দীপ, তুমি যদি আমার একমাত্র মেয়েকে বিবাহের সম্মতি দাও, তাহলে তোমার এই ব্যবসাকে দান করাতে যত টাকা প্রয়োজন হবে আমি দেখব। বিশ্বাস করো না বুঝি? হ্যাঁ, বিশ্বাস না হওয়ারই কথা। আমি একজন ফার্টিলাইজার ইন্ডাস্ট্রির মালিক, কোটিপতি ইন্ডাস্ট্রির মালিক। কথায় আর কাজে কোনো ফারাক থাকে না। ভালো করে
ভেবে দেখো সন্দীপ, ভালো করে ভেবে দেখো সন্দীপ। তুমি যদি আমার প্রস্তাবে রাজি হতে পারো তাহলে তোমার ভবিষ্যৎ আলোয় ঝলমল করবে। আমি কি স্বপ্ন দেখছি? স্বপ্ন নয়, সত্যি। তুমি যদি আমার প্রস্তাব মতো আমার মেয়েকে বিবাহের সম্মতি দাও তাহলে তোমার কোনো কিছুই আমি অপূর্ণ রাখবো না। লোক নয়, লালসা নয়। আপনি বাপির সাথে কথা বলুন, যদি মত দেয় তবে সেটাই হবে আমার ডিসিশন। থ্যাংক ইউ মাই ডিয়ার সন, থ্যাংক ইউ। তোমার বাবা আমার প্রস্তাবে রাজি আছে। তাছাড়া আমার মেয়েকেও নিশ্চয়ই তোমার অপছন্দ হবে না। তাহলে কাজ করো সন্দীপ, আগামী 3 মার্চ আমার মেয়ের জন্মদিন, ওই দিন তোমার ইনভাইট করিল। আশা চাই আমাদের দুজনের মধ্যে একটা সুন্দর সম্পর্কের বাঁধন তৈরি হয়ে যাবে। ওকে, সম্পর্কের বাঁধন? আমি তো কিছুই ভাবতে পারছি না। মা, তুমি আমাকে বলে দাও মা, এখন আমি কি করবো? বলে চলবে না। বাপি দুর্বল ব্যবসাকে সবল করতে আমাকে নিখিল বাবুর মেয়েকে বিয়ে করতে হবে, এই আমার দৃঢ় অঙ্গীকার। এটাই আমার দৃঢ় অঙ্গীকার। বাপি যাই বলো, সিদ্ধান্ত আমার একটাই, আমি যে অমিতকে মন প্রাণ করে ভালোবাসি। অমিতের ওই উদাস করা চোখ আমার এই মনে এঁকে দিয়েছে ভালোবাসার স্বপ্ন গোলা। তুমি ভুল বুঝেছ। একটা অদম অসহায় দরিদ্র কখনো কোটিপতির মেয়েকে ভালোবাসতে পারে না। ভালোবাসার কথাটা তার মুখে মানায় না। এসব তুমি কি বলছো অমিত? তুমি কি আমার উপর অভিমান করে এই কথা বলছো? না পাই না, মান নামক বস্তুটা যার মধ্যে নেই তার আবার অভিমান কিসে? কেন একথা বলছো অমিত? আমি যে তোমাকে কতটা ভালোবাসি তুমি তা জানো না? তুমি কেন নিজেকে এত ছোট ভাবছো? সামান্য একটা শ্রমিক হয়ে নিজেকে কি বীর ভাবো ভাই? শৈশব থেকে আমি কষ্ট করতে শিখেছি, তাই আমার এই বুকটা ভেঙে চৌচির হয়ে গেল। আমার জন্য যে কষ্ট পাক তা আমি চাই না পারিনি। এসব তুমি কি বলছো অমিত? হ্যাঁ ভাই, এই হতভাগ্য অমিতকে তুমি ভুলে যাও। ভুলে যাবো? কেন কেন বলো? তুমি কেন আমাকে এত যন্ত্রণা দিচ্ছ? কারণ আমার এই জীবন তোমার স্বপ্নকে ভেঙে চুরমার করে দেবে ভাই। এই হতভাগ্য অমিতের কাছে তুমি কিছুই পাবে না। কি দিতে পারবো আমি তোমার? আমি তোমার কাছে কিছু চাই না অমিত। আমি শুধু চাই একটু হাসি, আনন্দ আর ভালোবাসা। ভরা ভালোবাসা দেখেছি তোমারই জন্য। ভরা ভালোবাসা দেখেছি তোমারই জন্য। আমার মেয়ের সাথে মেলামেশা করবে এটা আমি কিছুতেই বরদাস্ত করবো না। আমি কোটিপতি নিখিল আমার মেয়ে হয়ে তুই কি ভুলে গেছিস? সমাজে আমার একটা মান সম্মান আছে, একটা পজিশন আছে। কখনো যদি আমার বাড়িতে এসে আমার মেয়েকে তুমি বিরক্ত করার চেষ্টা করো, ক্ষমা করবেন স্যার, কিন্তু পায়েল আমাকে মনে প্রাণে ভালোবাসে। ভুলে যেও না আমি,
একটা সময় একটা কাজের জন্য হন্যে হয়ে রাস্তায় রাস্তায় কুকুরের মতো ঘুরছি। আর সেই সময় যদি আমি তোমাকে দয়া না করতাম তাহলে আজ তুমি অনাহারে। এটা আমি অস্বীকার করি না স্যার, আপনি উপকার না করলে আমাকে হয়তো অনাহারে করতে হতো। আপনার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আমার উপকারের কথা যদি তোমার মনে থেকে থাকে তাহলে আমি বলছি আমার পায়েল মাকে তুমি ভুলে যাও। না ভাবি, ওকে তুমি বলো না, আমি যে অমিতকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, আমি তোকে ভুলতে পারবো না। ভুলতে তোকে হবে রে মা, ভুলতে তোকে হবে। ভাবি, একটা নাম করা ইন্ডাস্ট্রির মালিকের মেয়ে কখনো একটা টিচার স্ত্রী। স্যার, আমাকে ঘোরানোর জন্য আপনি আপনার মেয়েকে কিভাবে শাসন করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি আমার এমএ পাস সার্টিফিকেট ছিঁড়ে রক্ত জল করে আপনার কারখানায় পরিশ্রম করি, তাই আপনি আমাকে মজুরিদের কোনো ভিক্ষা দেন না। সাবধান, আরেকবার ভিখারি বললে আমি কিন্তু আপনাকে ছেড়ে দেবো না, কথাটা মনে রাখবেন। অমিত, কথা শোনো অমিত, তুমি যেও না, ভাবি হয়ে আমি তোমার কাছে। না পায়েল না, আমি বেঈমান নই। পৃথিবীতে কোনো শক্তি নেই আমার আর তোমার ভালোবাসাকে আলাদা করে দিই। এত সাহস তোমার? স্যার, সাহস, ভালোবাসা আর সাহস একসাথে পথ চলে। আমি যেমন আমার শিক্ষার ভিত্তিতে ওজন করে শোধ করতে পারবো না আপনার ঋণ, ঠিক সেরকম আমি অস্বীকার করতে পারবো না আমার বাইরে ভালোবাসা। অমিত, যেও না অমিত। কোথায় ভুলে গেছে, লেখের মুক্ত এখনো জীবিত আছে। তোর উপরে জানাটা সবকিছু নির্ভর করছে রে মা। বল বাবা, তুই কি চাস? তোর বাবা এই কোটিপতি নিখিল গুপ্তের মান সম্মান নাকি ওই ভিখারির ভালোবাসা? ভাবি, তুমি কেন ও কথা বলছো? অমিতকে যে আমি ভালোবাসি, তুমি কেন ওকে সহ্য করতে পারছো না? আমি যথেষ্ট শিক্ষিত ছেলে, একজন উঁচু মনের মানুষ, আমি তোকে খুব ভালোবাসি ভাবি। কিন্তু মা, আমি যে আমার এক সময়ের অভিন্ন হৃদয় বন্ধু, বিখ্যাত ধনী ব্যবসায়ী বিভাস রায়ের ছেলে সন্দীপের সঙ্গে তোর বিয়ের কথা পাকা করে এসেছিলি মা। না ভাবি না, তুমি কেন কেন আমাকে সারা জীবনের জন্য এত বড় শাস্তি দিচ্ছ? আমি যে অমিতকে ভালোবাসি, আমার ভালোবাসা তুমি কেড়ে নিও না ভাবি। তুমি তোমার বন্ধুকে কথা ফিরিয়ে দাও, তোমার কথা ফিরিয়ে দাও। না না না, নিখিল গুপ্ত কারো চোখের তলে বলে না। আমার কথা একটাই, আমি জীবিত থাকতে ওই শালা ভিখারির বাচ্চার স্বপ্ন, প্রয়োজন হলে আমি অমিতকে নিজে হাতে আগামী সপ্তাহের মধ্যে যেভাবে হোক অমিতকে এখান থেকে সরাতেই হবে। অমিত কিছুতেই পায়েল দিদিমণিকে ভুলতে পারবে না। ভুলতে হবে, তোকে একটা কাজ করতে হবে। বলুন স্যার, কি কাজ করতে হবে? টাকা পেয়ে আপনার মতো এই বইতে অমিতের কলিজাটাকে দুভাগ করে দেবে। ওকে সামনে মেরে দিলে আমার লাভের যে লোকসানটা বেশি। তাহলে বলুন স্যার, চিরদিনের মতো শরীর থেকে চোখ দুটো টেনে উপড়ে নেই, আপনার মেয়ে দুধ দেখা সস্তা একেবারে শেষ করে দিই। না, একদম না, ভুল করেও না। আমার পায়ের মা সোজা হতো, তাকে সাপ পড়বে লেবারদের মধ্যে মতবিরোধ হয়,
সম্পূর্ণ গোপনে সারতে হবে। কিরে এভাবে দাঁড়িয়ে আছিস, চোখ মুখ দেখে মনে হচ্ছে একেবারে অপারেশনের নাম শুনে ভয় পেয়ে গেছিস। হ্যাঁ, ওই নামক বস্তুটা পরিচয়ের জীবন থেকে অনেকদিন আগে আউট হয়ে গেছে স্যার। আমি শুধু ভাবছি বাহাদুরকে। কোনো কথা নয়, আমি যেটা বলছি সেটাই তোকে করতে হবে। কারণ বাহাদুর বেঁচে থাকলে অমিতের চেয়েও বেশি কথা বলবে। And yes, this is my order. বাহাদুর মরবে, অমিত যাবে হাজতে, আর সেই সুযোগে দ্বিগুণে আমার দেওয়া লাখ লাখ টাকা। আপনার লেখাপড়া থেকে কত বড় হয়েছে, আল্লাহ তো একটা ভালো চাকরিও পেয়েছি, কিন্তু কিছু নয় বেটা। না চাচা, তুমি কিন্তু আমার কাছে কিছু গোপন করো না। আমি কি ভাবছিলাম জানিস, আল্লাহর কাছে করে চাকরি পেয়ে গেছিস, এবার তোর সাথে দিয়ে তুমি মক্কায় চলে যাবো। ওই ব্যাপার, ও নিয়ে তুমি চিন্তা করো না। খালি তো আমি করবো, কিন্তু তোমাকে কিন্তু কোথাও যেতে দেবো না। কেন, সে কি বলছিস বেটা? তুমি চলে গেলে আমার পায়েলকে দেখবে কে? পায়েল? পায়েল মানে? যাকে আমি শাদি করবো তার নাম পায়েল। জানো চাচা, ও খুব বড় লোকের মেয়ে। ও এতদিন তুমি হাত তুলে রান্না করছে, এবার তোমার ছুটি। পায়েল মাথায় ঘুমটা দিয়ে রান্না করবে, আর তুমি কিন্তু বাজার করে নেবে। কেমন চাচা? কিন্তু আমার মনে একটা ভয় হয় বেটা, তোর শাদি করা বউ এই হতভাগ্যা সমাজকে মুসলমান বলে ঘৃণা করবে। আরে না চাচা, তুমি পায়েলকে চেনোই না। ও আমার সব কিছু জেনে আমাকে ভালোবেসে। ও নিয়ে তুমি একদম চিন্তা করো। এ খোদা, আমার বেটার তুমি মঙ্গল করো মেহেরবান, আমার বেটার তুমি মঙ্গল করো। আচ্ছা শোনো চাচা, এবার আমি আসছি, কারখানায় যেতে হবে। কারখানায় যাওয়ার আগে বাইরের সঙ্গে দেখা না করলেও কোনো রাগ করে। শোনো, বাকি কথা আমি তোমাকে কাজ থেকে এসে বলবো, ঠিক আছে? তাহলে আসছি। বড় হলে কি হবে? শাদির কথায় মুশকিল হয়ে বেটা রোজগার কথা একটা জিজ্ঞেস করতে ভুলেই গেছি। বড় হলে কি হবে? ছেলে মানুষই ভাব এখনো কাটেনি। বলো না চাচা, আমাকে তুমি কোথায় পেলে? কেন তুমি আমাকে ভালোবাসো? আমি তার কোনো কথার উত্তর দিতে পারি না। তখন আমি শুধু আমার খোদাকে ডেকে বলি, হে খোদা, তুমি বলে দাও আমি কি উত্তর দেব, আমি কি উত্তর দেব? এখন নয়, সময় হলেই জানিয়ে দেবে। দেখি দাদা বাবু, আপনি হঠাৎ আর আগে বলুন, অভিজ্ঞতা কেউ থাকে? হ্যাঁ, সে তো আমার বেটা। ও আচ্ছা, আমি এই ঘরগুলো একটু সার্চ করে দেখতে চাই। কিন্তু আমার বেটা তো বাড়িতে নেই। মেয়েরা যে ঘরে থাকে না সেটা আমরা খুব ভালো করে জানি। কি বলছেন দাদা বাবু? হ্যাঁ, আমি যে ফ্যাক্টরিতে কাজ করে সেই ফ্যাক্টরির গেটম্যান বাহাদুর আর রাতে মারা হয়েছে। আপনি কি বলতে চান সে কাজ আমার বেটা করেছে? সেটা করতে পারবেন? সেপাই, আপনি কাজ করে দেখো। যাচ্ছি না, শুধু ঘর সাজ করা দাদা বাবু। এই বাড়ির প্রত্যেকটি বাড়িকে ছেলে দেখলেও বিন্দুমাত্র পাপ কাজ আপনি পাবেন না। সেটা পরের কথা, তার আগে বলুন অমিতের সঙ্গে আপনার কিসের সম্পর্ক? সে কথা আমি বলতে পারবো না দাদা বাবু। শুধু এটুকু বলতে পারি, কোন এক শয়তানের হাত থেকে বাঁচিয়ে অনেক লেখাপড়া শিখে ওকে আমি মানুষের হস্তান্তরই করেছে। না না, ও কথা বলবে না দাদা বাবু। আমি আবার রিক্সা টানা পয়সায় তিল তিল করে ওকে আমি বড় করেছি। আমি মুসলমান হয়েও বেটাকে হিন্দু দেবতার আরাধনা শিখেছি। আমি যখন আমার আল্লাহকে ডাকি, আমার বেটা তখন পেয়েছি স্যার, পেয়েছি।
সত্যি বলছি, আমার বেটা খুনি নয়, আমার বেটা খুন করতে পারে না। আপনার মুখের কথাই তো আর না বিশ্বাস করা যায় না, যেহেতু উপযুক্ত প্রমাণ এবং ওর ঘর থেকে রক্তমাখা অস্ত্র পাওয়া গেছে, আইন ওকে কোনোদিন হে খোদা, এ আমি কি শুনলাম? যাকে আমি কোলে পিঠে করে তিল তিল করে মানুষ করলাম, আমি সারা জীবন স্বাধীন না করে যার সুখের কথা চিন্তা করলাম, সেই বেটা কিনা আমার খুনি, সে নাকি খুন করেছে। না 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 না, আমি বিশ্বাস করি না। আমার বেটা খুন করতে পারে না। এ মিথ্যা, এ সম্পূর্ণ মিথ্যা। কিন্তু যদি তাই হয়, তাহলে আমার বেটা ডেরা থেকে রক্তমাখা অস্ত্র নিতে করে তবে কি এটা কোনো চক্রান্ত? চক্রান্ত! আমাদের বিপদের দিনে তুমি বিদ্রোহের কাছে আসছ। তোমাকে বিদ্রোহ করছি না, বরং তোমার এই বিপদের দিনে আমি তোমাকে সান্ত্বনা দিতে চাইছি। কিন্তু বিশ্বাস করো ভাই, বিশ্বাস করো, মানুষ যে কিভাবে মানুষকে সান্ত্বনা দেয় তা তো আমার জানা নেই ভাই। কি বললে? তুমি আমাকে ভাই বললে? তাহলে নিশ্চয় তুমি হিন্দু। কেন 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 হিন্দু হলে তুমি আমাকে এখানে একা পেয়ে ওই সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিশোধ নেবে? না 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 না, তা তুমি পারবে না। কারণ তুমি যদি তোমার প্রতিহিংসার তীর আমার বুকে বিদ্ধ করতে চাও, তাহলে আমার এই দুটি হাত দিয়ে ভাই বলে আমার বুকে তোমাকে জড়িয়ে ধরবো। কি বলছো তুমি? ঠিকই বলেছি, ঠিকই বলেছি। তুমি কি কখনো শুনেছ তোমারই মতো এক জাত ভাই আমার মতো মানুষের দুঃখ যন্ত্রণা সহ্য করতে না পেরে তার সাধনার কলমে ছড়িয়েছে সেই অগ্নিময় বাণী? দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে গেল জল। এমনি করে কি জগৎ জুড়ে মার খাবি দুর্বল? না রে শয়তানের দল, সেদিন তোদের ফুরিয়ে গেছে রে শয়তানের দল, সেদিন তোদের ফুরিয়ে গেছে। আমি তোমাকে বুঝতে পারিনি। যদি না বুঝি তোমাকে কিছু অপমান করে থাকি, তাহলে এই অসহায় মুসলমানকে তুমি মাফ করে দিও ভাইজান। আবার সেই এক কথা, মুসলমান হিন্দু, হিন্দু মুসলমান, তোমার মনে পাপ আছে, পাপ আছে ওই সাম্প্রদায়িক দাঙ্গার হিংসার বীজ। তাহলে কেন তুমি আমাদের মাঝখানে ওই বারবার ধর্মকে টেনে নিয়ে আসছো? তুমি কি জানো না তোমার মতো এক মুসলমান ভাই তোমার মতো মানুষের কথা ভেবে লিখে গেছে, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। কিন্তু সে প্রাণ বাড়তে যায় এই মূর্খ সমাজের বুকটাকে কত বিক্ষত করে দিচ্ছে ভাইজান। তার মানে আমার হিন্দু বেটা একজন খুনি আসামি। কিন্তু বিশ্বাস করো ভাইজান, আমার বেটা আসমানের চাঁদ,
সে কাজ করতে পারে না। তা তুমি এ কথা জানলে কিভাবে? তুমি আসার আগে এ বাড়িতে পুলিশ এসেছিল বেটার খোঁজে, এমনকি তার ডেরা থেকে রক্ত মাখা অস্ত্র পাওয়া গেছে। না 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 না, এটাই উপযুক্ত প্রমাণ হতে পারে না। ছুটে যাও, ছুটে যাও, তুমি সামর ভাই, তুমি ছুটে যাও। তুমি তোমার হিন্দু বেটাকে রক্ষা করো, তা না হলে খাকি পোশাক পরা ওই সরকারি গুন্ডারা তোমার হিন্দু বেটাকে ছিঁড়ে ছিঁড়ে খুবলে খুবলে খাবে। আর আমি চাই দেখি আমার খোকা, আমার অনিতা এদের খুঁজে পাই কিনা। ভয় পেও না, ভয় পেও না ভাই, তোমার সঙ্গে আবার আমার দেখা হবে। আমি এখন যাই, আমার খোকার চেয়ে বড় খিদে পেয়েছে। আমি দুদিনে না গেলে আমার খোকার জি খাওয়া হবে না। অনিতা আমার উপর অভিমান করে একদিকে চুপ করিয়ে তাকিয়ে থাকবে। আমার হয়েছে যত জ্বালা। একদিকে অনিতার অভিমান, আর একদিকে কারখানার শ্রমিকদের ঝামেলা। না 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 না, আমি আর ভাবতে পারছি না, আমি যে বিদ্যুৎ ছলকে গোটা বিশ্বকে আলোময় করে যেখান থেকেই হোক খুঁজে বার করে আনতে হবে আমার খোকাকে, আমার অনিতাকে। অনিতা, খোকা, ভগবান, আমি কি আমার মনের অসহ্য যন্ত্রণা বসে না, কিন্তু সে তো আমার জীবনের থেকেও বেশি ভালোবাসে। তাহলে কেন এই 3 দিন তার আমার কথা মনে পড়লো না? মনে পড়েছে ভাই? আমি? হ্যাঁ ভাই, কিন্তু আমার কিছু করার ছিল না। তুমি বিশ্বাস করো, চলে যাও নিষ্ঠুর, চলে যাও নিষ্ঠুর, তুমি আমার সামনে থেকে চলে যাও। শোনো, তোমার কোনো কথাই আমি শুনবো না। তুমি নিচে আমার উপর রাগ করছো কেন? তুমি বোঝো না তোমাকে না দেখলে আমি থাকতে পারি না ভাই। থাক মশাই, থাক, খুব হয়েছে। আমি বুঝি পাই, আমি জানি এটা তোমার রাগ নয়, এটা তোমার অভিমান। তাই বলি, ওগো অভিমানী প্রিয়া, শত বাধা বিঘ্ন ঘটাইয়া তুমি আমার প্রাণে এসো, আমার কাছে এসো প্রিয়া। না, যাবো না। আচ্ছা, আসবে না, ঠিক আছে। এই অধম হতভাগ্য অমিত কিন্তু আর তোমার কাছে ভালোবাসার ভিক্ষা চাইতে আসবে না ভাই। না
কিসে নিয়ে যেতে রাজি নেই? না, বাবা আমার কোনো কথা শোনেননি, তাই তো আমি বলছি তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে তোমার সঙ্গে করে নিয়ে চলো। সিঁদুর, শুধু একটি সিঁদুর। এই সিঁদুরের বিনিময়ে আমি তোমাকে আমার স্ত্রীর মর্যাদা দিয়ে আমার কর্ণ কুটিরে নিয়ে যাওয়া পাই। সত্যি বলছো আপনি? হ্যাঁ পাই, কিন্তু কিন্তু এখন আমি সিঁদুর পাবো কোথায়? আমি নিয়ে আসবো? না পাই না। বেশ, সিঁদুরের থেকেও মূল্যবান আমার শরীরে তাজা রক্ত দিয়ে আমি তোমার স্মৃতির সিঁদুর এই বিরোধী চিহ্ন এঁকে দেবো তোমার স্মৃতিতে। অমি, কি করছো তুমি? দিচ্ছি পায়ে করতে এই প্রকাশ্য জীবনে সমস্ত পশু পাখি গাছপালা সবাইকে সাক্ষী রেখে আর এই সূর্য দেবতাকে সাক্ষী রেখে আমি তোমার স্মৃতিতে আপনি আকাশ কুসুম কল্পনা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি কি ভুলে গেছো লেখের মতো এখনো জীবিত আছে? বলিনি, তাই তো আপনার বাড়িতে এসেছি আপনার মেয়েকে বিয়ে করতে। চোখ লাগিয়ে কথা বলো না বাপি। কি বলতে চাস তুই? আমি অমিতকে ভালোবাসি বাপি, আমি যে ওকে বিয়ে করতে চাই। ভালো করে দেখ মা, আমি তো জন্মদাতা। আমি বিভাসবাবুকে কথা দিয়েছি আগামী লগ্নে আমি তোর সাথে সন্দীপের বিয়ে দেবো রে মা, সন্দীপের বিয়ে দেবো। না বাপি না, আমিও যে অমিতকে কথা দিয়েছি বাপি, আমি যে অমিতকে ভুলে রাখতে পারবো না। কি বলছিস মা, কি বলছিস মা তুই? হ্যাঁ বাপি, তুমি তুমি তোমার বন্ধুকে দেওয়া কথা ফিরিয়ে নাও। বিয়ে দেবো? তাহলে তাহলে তুই আমার মেয়ে হয়ে আমাকে তুই বিভাসবাবুর কাছে হারিয়ে দিতে চাস মা? তুমি একজন কারখানার মালিক হয়ে তোমার এই কারখানার একজন সামান্য কর্মচারী হয়েছে আমাকে হারিয়ে দিতে চাইছো বাপি? কি বলছিস মা, তুই কি বলছিস? তুমি যেমন তোমার বন্ধুর কাছে হেরে গেলে তোমার জীবন সম্মান থাকবে না, আমিও যে অমিতের কাছে হেরে গেলে আমার তো সম্মান থাকবে না বাপি। তাই বলছি বাপি, তাই বলছি তোমার বন্ধুর কাছে দেওয়ার কথা তুমি ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। ফিরিয়ে নেবো? বলিস কি মা, ফিরিয়ে নেবো? তোরা দুজন দুজনকে এতটা ভালোবাসিস যে একে অপরকে অপরের জন্য না পেলে মরতেও তোরা? হ্যাঁ স্যার, আমি পায়েলকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। এ কথা সত্য, কিন্তু ভাবে না ওর জন্য আমি মরতে পারবো, কারণ ওর থেকেও আপনজন একজন আমার বাড়িতে অপেক্ষা করছে স্যার। তার জন্য বাঁচতেই হবে। আমি জানি আমি এই পৃথিবীতে কেউ কারোর জন্য মরে না, মরতে পারে না। তাই তোমরা দুজনে কেউ কারোর জন্য মরবে না। বলো আমি, বলো বলো আমি, বলো কত টাকা পেলে তুমি আমার পায়ের মাকে মুক্তি দিয়ে নিজের দেশে ফিরে যাবে? আপনি একজন শিক্ষিত ব্যক্তি হয়ে নিজের মেয়েকে পণ্যের সামগ্রী করছেন, অমিত, ভুলে যাবেন না স্যার। একটা টাকাও আমার চাই না। টাকার লোভ যদি আমার থাকতো তাহলে অনেকদিন আগে আপনার মেয়েকে কিডন্যাপ করে লক্ষ লক্ষ টাকা আপনার কাছে নিয়ে আমার এই কুড়ে ঘরটাকে অট্টালিকা বানাতে পারতাম। আমি জানতে চাই তুমি পায়েলকে ভুলে নিজের দেশে ফিরে যাবে কি না? যাবো স্যার, যাবো যাবো, তবে আপনার টাকা লোভে নয়। যেদিন পায়েল নিজের মুখে বলবে যে আমাদের ভালোবাসা ছিল পুতুল খেলা, সেদিন যাবো স্যার। যেদিন পায়েলের মুখ থেকে বলাতে পারবেন যে আই হেট ইউ অমিত, আই হেট ইউ, সেদিন আমার সমস্ত স্বপ্নকে বেইমানির কালিতে মুছে দিয়ে আমি চিরদিনের মতো বিদায় নেবো স্যার। পায়েল, আমাকে ছেড়ে তুমি যাও না অমিত। তোমরা তাহলে আমার কথা শুনবে না? বিশ্বাস করো বাপি, অমিতকে আমি ভীষণ ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। ঠিক আছে, তোমরা দুজন
করতে পারবে তো? এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন স্যার। তাহলে আমার শেষ কথাটাও শুনে রাখো অমিত। আগামী কাল থেকে তুমি আমার ফ্যাক্টরিতে লেবারের কাজে আসবে না। এটা কোটিপতি নিখিল গুপ্তের আদেশ। আসবে ম্যানেজার করে। না স্বপ্ন নয়, সত্যি। তোমরা দুজন যখন কেউ কাউকে ছাড়বে না, তখন আমার জামাই হিসাবে আগামীকাল থেকে আমি তোমাকে ফ্যাক্টরি ম্যানেজারের পদে নিযুক্ত করলাম। আপনি সত্যি দেবতা স্যার, আপনি সত্যি দেবতা। আর তোমার কোনো চিন্তা নেই ভাই। স্যার আমাদেরকে এত বড় সুযোগ দিয়েছেন, তোমার তো আর কোনো চিন্তা থাকার কথা নয়, তোমার তো ভয় থাকার কথা নয়। ভয় থাকতে পারে অমিত বাবু, ভয় থাকতে পারে। ভয় নামক বস্তুটা কার জীবনে কখন কেমন করে আসে কেউ জানে। তার মানে You are under my arrest. কি অপরাধ আমার? আপনি দীর্ঘদিন ধরে ইউনিয়নের দাদাগিরি করছেন। হকের কাঁটা বাহাদুরকে আপনি খুন করেছেন। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, সব চক্রান্ত, সব চক্রান্ত। অ্যারেস্ট করো। বলুন। বাহাদুর খুন হয়েছে কথা সত্য, কিন্তু তার মার্ডার যে আমি, এ ব্যাপারে কি আপনি নিশ্চিত? শেষের বিরুদ্ধে আদালত। তবে এটাও শুনে রাখুন স্যার, আপনি যত বড় অফিসারই হন না কেন, উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়া আপনি কোনো নিরপরাধকে অ্যারেস্ট করতে পারেন না। বাবু, আইনের রক্ষক হয়ে আমি আইনকে অগ্রাহ্য করতে পারবো না। যেহেতু আপনার ঘরের ভেতর থেকে রক্ত মাখা অস্ত্র পাওয়া গেছে, সেই হেতু অ্যারেস্ট আপনাকে হতেই হবে। কি বলেন? আমার মুখ থেকে অস্ত্র, রক্ত মাখা অস্ত্র যে আপনার ঘরের ভেতর থেকে উদ্ধার হয়েছে তার উপযুক্ত সাক্ষীও আছে। সেবাই আপনিকে হাত কড়া লাগিয়ে গাড়িতে নিয়ে সত্যি ভালোবাসার দৃষ্টিতে তোমার অমিতকে চিনে থাকো, তাহলে যেন তোমার অমিত খুনি আসামি নয়, সে খুন করতে পারে না। হ্যাঁ পায়েল, তুমি যদি সত্যি ভালোবেসে থাকো তাহলে অপেক্ষা করো পায়েল, অপেক্ষা করো। মনে রেখো, ওদের এই চক্রান্তের হাত করা আমাকে কোনোদিনও বন্দি করতে পারবে না। কিন্তু না পায়েল, কিন্তু না, তোমার অমিত বুক ভরা ভালোবাসা নিয়ে আবার ফিরে
কেমন করে দেবা, কেমন করে বলবো যে কেমন করে বলবো? অনেক প্ল্যান করে আমি যে কাজ করেছি রে মা, আমি যে কাজ নিজের স্বার্থের জন্য একটা নিরপরাধ মানুষকে তুমি মিথ্যে অপরাধী সাজিয়ে জেলে পাঠালে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটাকে পাকাতে খুব ভালো করে জানি রে মা। তুমি এত নিষ্ঠুর। হ্যাঁ, আমি নিষ্ঠুর। না হলে কারখানার শ্রমিকদের রক্ত নিকলে আমি শুধু নিষ্ঠুরই নই রে মা, আমি বিশ্বাসঘাতক। এইবার বল মা, এবার বল তুই কি চাস? আমি অমিতের মুক্তি চাই বাপি। অমিতের মুক্তি? হ্যাঁ বাপি। অমিতের মুক্তি চাই। দেখ না, আসলে কি জানিস তো, একটা খুনের আসামি তো এত সহজে মুক্তি পাবে না রে মা। কি করলে তুমি অমিতের মুক্তি নিয়ে আসবে? ওর শাস্তি মিথ্যাভাবে অমিতকে তুমি জেলে পাঠালে বাপি। এত ভয়ঙ্কর শাস্তি ও সহ্য করতে পারবে না। না, অমিতকে আমাকে ছাড়িয়ে নিয়ে আসতে হবে। আমি তোকে ভালোবাসি বাপি। বলো না বাপি, আমি কি করলে তুমি অমিতকে ছাড়িয়ে নিয়ে আসবে? আমি তাই করবো। চোখের জল ফেলে তুই আমার এই আশা হৃদয়টাকে টলাতে পারবি না রে মা। আমি ছাড়া, হ্যাঁ হ্যাঁ ছাড়া বাপি, সত্যি বলছি বাপি। আমি নিজের হাতেই করবো, কিন্তু বিভাস রায়ের ছেলে সন্দীপের দেওয়া সিঁদুর স্মৃতিতে পড়ে সন্দীপের অগ্নি সখ্যে স্ত্রী হয়ে বাড়ি থেকে বের হয়ে যাবি। সেই মুহূর্তে আমি ছাড়া পাবি রে মা, পাবি রে বাপি, বাবা ঠাকুর, এ তুমি আমাকে কি ভয়ঙ্কর পরীক্ষায় ফেললে? কেন বাপি, কেন? আজ আমার জন্য আমি কত কষ্ট সহ্য করছে। না না, এই কষ্ট থেকে আমাকে মুক্তি দিতেই হবে। না না বাপি, ঠিক আছে বাপি, আমি অমিতের মুক্তির জন্য আমি তোমার সব কথা দেখিলাম বাপি। আমি তোমার কথা মতো সন্দীপকে বিয়ে করবো। আমার মেয়ে চিনতে পেরেছে। অমিত টের পেয়েছে